গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট উইকে মাইক্রোসফট ওয়ার্ড পড়ানো শেষ করেছি। এই উইকে আমরা এক্সেল যদিও স্টার্ট করব, এই উইকের ফার্স্ট যে প্র্যাকটিক্যাল হবে তোমাদের, সেই ফার্স্ট প্র্যাকটিক্যালটায় তোমরা এসে ওই এক্সেলে আজকে যা যা পড়াবো ওইটা প্র্যাকটিস করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, সেকেন্ড প্র্যাকটিক্যাল যেদিন থাকবে সেদিনে তোমরা কি করবে, ওই প্র্যাকটিক্যালের ডেটে তোমরা যেরকম স্যারকে, অরূপ মানিক প্র্যাকটিক্যাল ক্লাসে থাকে, সেই অরূপ মানিককে এসে বলবে যে স্যার আমার আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, থিওরি পরীক্ষা আছে, তো তোমরা প্র্যাকটিক্যাল খাতা সবাই নিয়ে আসবে। কি বললাম, ওই পরীক্ষার দ্বিতীয় দিন প্র্যাকটিক্যালে, দ্বিতীয় দিন কেন, প্রত্যেক দিন তো আমি তোমাদের বলেছি যে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসবে। আর এই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসে প্র্যাকটিক্যাল খাতার উপরে তোমার নিজের নাম, তোমার ব্যাজের নাম, তোমার রোল নাম্বার, ধরো তুমি রুহিনা খাতুন, তোমার নাম লিখলে রুহিনা খাতুন, তোমার রোল কত 35, তোমার ব্যাজ কত 27L না কে, আর একটা কি বলবো, এটা তো হয়ে গেল। আর হ্যাঁ, আইডি নাম্বারটা বোধহয় তোমরা পাবে না মনে হয়, না অরূপ স্যার? কে ব্যাজের আইডি নাম্বার তো পাবে না, না পেয়ে যাবে? ওই তাদের মোবাইলে আছে না? আচ্ছা বাবু, তোমাদেরকে আমি বলে দিই, অফিসে এসে তোমরা যেদিন প্র্যাকটিক্যাল আসবে, অফিসে এসে অফিসের স্যারকে বলবে, অরূপ স্যারকে, যে স্যার আমার আইডি নাম্বারটা কত একটু বলে দিন, তাহলে সে প্র্যাকটিক্যাল খাতায় সে আইডি নাম্বারটা তুলে নেবে। তোমরা কি বললাম কিছু বুঝতে পেরেছে? মোটের পর প্র্যাকটিক্যাল খাতা ডেলি ব্যাগের মধ্যে থাকবে। আর ওই যেদিন পরীক্ষা হবে, সেকেন্ড প্র্যাকটিক্যাল দিন তোমাদের যে পরীক্ষাটা হবে, সেই দিনে সবাই প্র্যাকটিক্যাল খাতা আনবে। প্র্যাকটিক্যাল খাতাতেই নাম্বার বসাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ওই দিন কি কি পরীক্ষা হবে তাহলে? প্রথমে সে থিওরি পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্রথমে থিওরি পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা যে কোনো একটার উপরে করতে হবে। যে ধরো টেবিল বানাতে বললাম, কি ধরো একটা অর্ডার লিস্ট কি আনঅর্ডার লিস্ট বানাতে বললাম, কি অটো কারেক্ট বানাতে বললাম, যে কোনো তোমাদেরকে বলা হবে, ওইটা করে দিলে তুমি চলে যাবে, ঠিক আছে? হেডার ফুটার বানাতে বললাম, হ্যাঁ, বায়োডাটা বানাতে বললাম, কাউকে হয়তো ডায়াগ্রাম বানাতে বললাম, ওয়ার্ড আর্টের থ্রু হয়তো কভার পেজ বানাতে বললাম, এইরকম কিছু প্রশ্ন তোমাদেরকে বলা হবে, তোমরা করে দেখিয়ে দিয়ে চলে যাবে। হলো? তো এখন আজকে আমরা শুরু করছি মাইক্রোসফট এক্সেল। ওয়ার্ড আমরা পড়া শেষ করেছি। ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার ছিল? ওয়ার্ড ছিল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আর মাইক্রোসফট এক্সেল কি ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট এক্সেল হলো ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল কি ধরনের সফটওয়্যার? ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড, যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম বললাম, সেই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও আর কি কি হতে পারছিল? ওয়ার্ড স্টার, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড প্রো ইত্যাদি, এগুলো ছিল কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের এক্সাম্পল। এখানে আমি তোমাদেরকে জানাই, এক্সেলে যেরকম ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ বললাম, ঠিক তেমনিভাবে এক্সেল ছাড়াও আরও কিছু উদাহরণ রয়েছে। যেমন ধরো লোটাস 1, 2, 3, সুপার স্কেল, সিম্ফনি, এগুলো হচ্ছে কি, এই দেখো লোটাস 1, 2, 3, সুপার স্কেল, সিম্ফনি, এগুলো হচ্ছে কি ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে যে ফাইল আমরা তৈরি করি, সে ফাইলের এক্সটেনশন নেম কি হয়? .docx। আর এক্সেলে যে ফাইলটা আমরা তৈরি করব, সে ফাইলের এক্সটেনশন নেম কি হবে? .xlsx। .xlsx is the extension name of the MS Excel. MS Excel এর এক্সটেনশন নেম কি হলো? .xlsx। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড তোমরা যখন খোলো, উইন ওয়ার্ড দিয়ে লিখে খোলো কিনা? উইন্ডোজ আর মারো, উইন্ডোজ আর মারার পরে রান ডায়ালগ বক্স আছে, রান ডায়ালগ বক্স আসলে তোমরা কি করো? উইন ওয়ার্ড লেখো, দিয়ে ওকে করো। সেই উইন ওয়ার্ডটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সিকিউটেবল ফাইল নেম।
আর এক্সেল এর ক্ষেত্রে এক্সিকিউটেবল ফাইল নেম হচ্ছে কি এক্সেল, EXCEL, EXCEL। দেখো এখানে রয়েছে এক্সিকিউটেবল ফাইল নেম অফ এক্সেল, excel.exe। এই যে দেখো এই কথাটা excel.exe, এই .exe কথাটা লিখতে পারো আবার নাও লিখতে পারো। আচ্ছা, এবারে দেখো আমরা কি জানলাম এক্ষুনি, বা আগেও তোমাদেরকে বলেছি, মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য স্টার্ট রানে গিয়ে বা উইন্ডোজ আর মেরে উইন ওয়ার্ড লিখে ওকে করতে। তো এক্সেল লেখার সময়টা, এক্সেল খোলার সময় কি করবে তোমরা, স্টার্ট রান আছে, স্টার্ট রানের জায়গায় আমি কি বলতে পারি, উইন্ডোজ আর, একই স্টার্টে ক্লিক করে রানে ক্লিক করতে পারো, বা উইন্ডোজ মেরে রেখে আর মারতে পারো, দিয়ে কি করবে এক্সেল লিখবে। রান ডায়লগ বক্স যেটা আসবে সেটাকে সেখানে লিখবে কি এক্সেল বা excel.exe, যে কোনো একটা লিখলে, দিয়ে ওকে করে দিলে এক্সেলটা খুলে গেল। এইটা একটু খালি আমি দেখিয়ে দিই। দেখো উইন্ডোজ মেরে রেখে আর মারছি, উইন্ডোজ মেরে রেখে আর মারার সঙ্গে সঙ্গে দেখো রান ডায়লগ বক্সটা এসছে। এই রান ডায়লগ বক্সে আমি এখানে কি লিখবো, এক্সেল, EXCEL, এক্সেল লিখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এক্সেলটা খুলবে। আচ্ছা, কেউ বলতে পারবে এইরকম একটা জায়গায় যখন এসে পৌঁছলাম মাইক্রোসফট ওয়ার্ডে, এই জায়গাটা কি দেখাতো, এইটার নাম কি দেখাতো, এখানে তো ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক দেখাচ্ছে, সেখানে কি দেখাতো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, কেউ বলো একজন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ইয়েস, ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ নয়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আর এখানে দেখাচ্ছে কি ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। ডবল ক্লিক করে দেবে, মাইক্রোসফট এক্সেল খুলে গেছে, মাইক্রোসফট এক্সেল খুলে গেছে। তাহলে আমাকে বলো তোমরা মাইক্রোসফট এক্সেলটা খুলতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এই প্রথম দু লাইন একটু ছেড়ে দিচ্ছি, একটু বাদে আসছি আমি। এবারে মাইক্রোসফট এক্সেলটা আমরা খুলে ফেললাম। এইটা দেখো, এই যে হোয়াট ইজ পেজ অন ওয়ার্ড, হোয়াট ইজ পেজ অন ওয়ার্ড, দ্যাট ইজ ওয়ার্কশিট অন MS এক্সেল। মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফেললে একটা সাদা রঙের পেজ দেখা যেত, এক্সেল খুলে ফেললে সেই রকম একটা ওয়ার্কশিট দেখা যাবে। সেই ওয়ার্কশিটটা আবার কতগুলো রো এবং কলাম নিয়ে গঠিত, সেই রো এবং কলামের সংখ্যাও এখানে বলে দেওয়া হয়েছে। কলামের সংখ্যা হচ্ছে কত, 16,384টা, এবং কলাম হচ্ছে কত, 10,48,576টা। কতগুলো রো কলাম নিয়ে গঠিত। আমরা রো কলামের ম্যাটারটা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল বানাতে গিয়ে শিখেছিলাম। হ্যাঁ, সেখানে ম্যাক্সিমাম রো কত ব্যবহার করতে পারতাম, 32,767টা, আর কলাম ম্যাক্সিমাম ব্যবহার করতে পারতাম কত, 63টা। আর এখানে এক্সেলের ক্ষেত্রে লক্ষ্য করো তোমরা, 16,384টা কলাম ব্যবহার করতে পারবো, আর রো ব্যবহার করতে পারবো 10,48,576টি, পুরো ওয়ার্কশিট জুড়ে। এই যে দেখো, এই যে সাদা রঙের অংশটা এখানে বেরিয়েছে, এই সাদা রঙের অংশটা রো এবং কলামের ধারণা রয়েছে, এবং এখানে ম্যাক্সিমাম রো, ম্যাক্সিমাম নয়, এখানে ম্যাক্সিমাম বলে কিছু নেই। তা আমার ম্যাক্সিমাম বলে দিলাম মানে কি, তার থেকে কম করা যাবে, এখানে কমও হবে না। 16,384টা কলাম থাকবে, আর রো থাকবে কতগুলো, 10,48,576টা। দেখো কলামগুলোর নাম ABC করে লেখা হয়েছে, আর রো গুলো 1, 2, 3 করে লেখা হয়েছে। আচ্ছা, একটু বড় করে দেখায়, কলামগুলো ABC করে রয়েছে, রো গুলো 1, 2, 3, 4 করে রয়েছে। এইরকম করে দেখো, আমি কন্ট্রোল মেরে রেখে ডাউন অ্যারো যখন মারছি, একদম লাস্ট কলামে, লাস্ট রোতে গিয়ে পৌঁছছে, দেখো 10,48,576। হ্যাঁ কি না বলো? আবার কন্ট্রোল মেরে রেখে রাইট অ্যারো মারছি, একদম লাস্ট কলাম, একদম লাস্ট কলামের নাম কি দেখাচ্ছে বলো? XFG, জি নয়, ডি। আচ্ছা, একদম শেষ কালাম, কত নম্বর কালামটাকে একদম শেষ কালাম বললাম বলো দেখি? বলো, এক্ষুনি বলেছি আমি।
একদম শেষ কালাম, এইখানেই তো দেখেছিলাম, এই যে এখানে কত এখানে লেখা আছে দেখে পড়ো। 16,384 16,984 16,384 16,384 আর কালামটা কত? 10,48,576। ঠিক আছে, এবারে দেখো এই কালেকশন অফ সাম ওয়ার্কশিটস আফটার সেভিং দি ফাইল, এইরকম কতকগুলো ওয়ার্কশিটের সমষ্টিকে একটা ওয়ার্কবুক বলা হয়। বাই ডিফল্ট হোয়েন উই স্টার্ট এক্সেল এ 3 ওয়ার্কশিট ক্যান বি সিন, ব্র্যাকেটের বলতে লেখা আছে 2007 অফিস অনুসারে 2007 অফিস অনুসারে আমরা 3টা ওয়ার্কশিট দেখতে পেতাম, আর 2016 অফিস অনুসারে একটা ওয়ার্কশিট দেখতে পাবো। আমি খুলে ফেলে দেখি, নিচের দিকে লক্ষ্য করো, স্টার্টের ঠিক উপরে স্ট্যাটাস বারটা, স্ট্যাটাস বারটার উপরে, স্ট্যাটাস বারের ঠিক উপরে দেখো সিট 1 বলে দেখাচ্ছে না? আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে তোমরা লক্ষ্য করো, সিট 1, এটা 2016 অফিস বলে সিট 1 একটা সিট দেখাচ্ছে। আর যদি এটা 2007 হতো, এইরকম করে 3টা ওয়ার্কশিট থাকতো, এরকম করে 3টা ওয়ার্কশিট থাকতো। কটা ওয়ার্কশিট থাকতো? 3টা ওয়ার্কশিট থাকতো। হয়েছে? এই যে কথাটা বললাম, এটা কিছু বুঝতে পেরেছো? যখন বাই ডিফল্ট যখন এক্সেল খুলে ফেলবো, 3টা ওয়ার্কশিট দেখাতো 2007 অফিস অনুসারে, আর 2016 অফিস অনুসারে একটা ওয়ার্কশিট দেখায়। আর কতকগুলো এইরকম কতকগুলো ওয়ার্কশিটের সমষ্টিকে এইরকম এখানে কতকগুলো হয়ে গেল, 3টা হয়ে গেল, আর 4টা 5টা 6টা 7টা 8টা এরকম কতকগুলো ওয়ার্কশিট যখন আমরা নিয়ে নেব, কতকগুলো ওয়ার্কশিটকে মিলে একটা ওয়ার্কবুক হয়। যেরকম একটা বইতে একটা পাতায় কি বই হয়, কিন্তু কতকগুলো পৃষ্ঠা যখন মিলে যাবে তখন একটা বই হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কতকগুলো ওয়ার্কশিট নিয়ে একটা ওয়ার্কবুক, যখন সেটাকে সেভ করব, বিফোর নয় কিন্তু আফটার সেভ দিস ফাইল, সেভ করার পর সেটাকে একটা ওয়ার্কবুক বলবো। এই মুহূর্তে এটাকে সেভ করিনি, তো এটাকে ওয়ার্কবুক আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু যদিও একটা ওয়ার্কবুক, বাট ওয়ার্কবুক হিসেবে বলতে পারবো না। একে সেভ করে দিলে তবে গিয়ে সেটা ওয়ার্কবুক হবে। ঠিক আছে? এবারে দেখো রো কলামের সংখ্যা দিয়ে দিয়েছে, রো কলামের সংখ্যা একটু আলোচনা করে নিয়েছে একটু আগে। তারপরে বলছে দেখো হাউ টু ইনসার্ট ওয়ার্কশিট, ওয়ার্কশিট ইনসার্ট করব কি করে। হ্যাঁ, শিফট প্লাস F11, শিফট প্লাস F11, এখানে তীর চিহ্ন মারা আছে, তো এই তীর চিহ্নটা মারবে না তোমরা, অবলিক মারবে। শিফট প্লাস F11 একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে কি, রাইট ক্লিক অন ইনসার্ট নিউ ওয়ার্কশিট ট্যাব, ইনসার্ট নিউ ওয়ার্কশিট ট্যাবের উপরে রাইট ক্লিক করবে, সেটা আরেকটা পদ্ধতি। দেখো এখানে একটা বলেছে নর্মালি 256, বাট ইট উইল ডিপেন্ডস অন দি, এটা মানে ম্যাক্সিমাম, মানে এই যে আচ্ছা এইটা একটু বাদে আলোচনা করছি, এখানে একটু দেখে নি কি করে করবো। এখন দেখো সিট 1 সিট 2 সিট 3 আছে, এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনসার্ট নিউ ওয়ার্কশিট ট্যাব, এটার উপরে ক্লিক করে দাও, আর একটা ওয়ার্কশিট এসে যাবে। তুমি এইটার দ্বারা করবে না, শিফট মেরে রেখে F11 মারো, দেখো আর একটা ওয়ার্কশিট এসে গেল। আরো একটা পদ্ধতি আছে, যে কোনো একটা ওয়ার্কশিটের উপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবে, ইনসার্টে ক্লিক করার পর ওয়ার্কশিট ট্যাব সিলেক্ট করে ওকেতে ক্লিক করো, দেখবে আরো একটা ওয়ার্কশিট এসে যাবে। তো ওয়ার্কশিট নেওয়ার আমরা পদ্ধতিটা শিখে গেলাম। এবার দেখো মিনিমাম তো একটা ওয়ার্কশিট আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম এরকম বাড়িয়ে বাড়িয়ে কতগুলো ওয়ার্কশিট দেখতে পাবো। ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো 250-60, কতটা 256টা ওয়ার্কশিট দেখা যাবে। তবে সেটা নির্ভর করবে
তোমার কম্পিউটারের মেমোরির উপরে, প্রাইমারি মেমোরির উপরে নির্ভর করবে। তোমার কম্পিউটারের প্রাইমারি মেমোরি যত বেশি হবে 256 পর্যন্ত হতে পারবে, আর না হলে একটু কমও হতে পারে। বলো কোনো অসুবিধা আছে কিনা অত দূর পর্যন্ত? কোনো অসুবিধা আছে কি? না স্যার। আচ্ছা, এবারে তো আমরা ওয়ার্কশিট বানানো শিখে গেলাম। এবার বলছে হাউ টু ডিলিট ওয়ার্কশিট। ওয়ার্কশিট ডিলিট করব কি করে? যে শিটটাকে ডিলিট করব সেই শিটটাকে সিলেক্ট করব। দেখো, রাইট ক্লিক অন দি ওয়ার্কশিট ট্যাব, ওয়ার্কশিট ট্যাবের উপর রাইট ক্লিক করবে, তারপরে ডিলিট, তারপরে আবার ডিলিট। এখানে লক্ষ্য করো একটু। আমি শিট 1 সিলেক্ট করেছি, এইটাকে আমি ডিলিট করতে চাই। রাইট ক্লিক করব, ডিলিট করব, ডিলিট হয়ে গেল। দুবার ডিলিট লাগলো না। এবারে এই সেলে কিছু একটা লেখা আছে, এবারে এটাকে ডিলিট করতে রাইট ক্লিক করব, ডিলিট করব, তখন কিন্তু ডিলিট হলো না ডাইরেক্ট। আবার একবার ডিলিট করো, তবে গিয়ে ডিলিট হলো। তাহলে সিট ডিলিট করতে গেলে কি করতে হবে? এমটি সিট মানে ফাঁকা যদি সিট হয়, রাইট ক্লিক করে ডিলিট করবে, ডিলিট হয়ে যাবে। আর যদি এমটি সিট না হয়, রাইট ক্লিক করে ডিলিট করার পরে আবার ডিলিট করতে হবে। রাইট ক্লিক করে ডিলিট করার পর আবার একবার ডিলিট করতে হবে। তাহলে সিট ডিলিট আর সিট ইনসার্ট করতে পারবো আমরা। তারপরের প্রশ্নটা হচ্ছে, দেখো, হাউ টু শো অবলিক দিয়ে হাইট ফর্মুলা বার। শো হাইট করা মানে লুকিয়ে দেওয়া আবার সামনে আনা। কাকে? ফর্মুলা বারকে। এবারে আমরা একটু জেনে নিই ফর্মুলা বারটা কোনটা। একটু উইন্ডোজটা সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই। একদম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি টাইটেল বার, যে এগুলো কি মাইক্রোসফট ওয়ার্ডে আলোচনা করা হয়ে গেছিল। আর টাইটেল বারের ঠিক ডান পাশে দেখো মাইনাস আছে, মানে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ বা রেস্টোর ডাউন, আর এটা ক্লোজ বাটন। এই তিনটাকে আমরা কি বলছি? কন্ট্রোল প্যানেল। আর বাম পাশে দেখো টাইটেল বারের ঠিক বাম পাশে কুইক অ্যাক্সেস টুলবার। যে টুলগুলো আমরা বেশি ব্যবহার করি সেই টুলগুলোকে কি বলা হচ্ছে? কুইক অ্যাক্সেস টুলবার। আর ঠিক তার নিচে কতগুলো মেনু দেখতে পাচ্ছি। এই যে বারটা, এই বারটাকে আমরা বলবো কি? রিবন। এই বারটাকে রিবন বলবো। আর রিবনে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে এক একটা ট্যাব বলবো। এটা ফাইল ট্যাব, এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউট ট্যাব, এটা ফর্মুলা ট্যাব। এই ট্যাবগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও আলোচনা করেছি। এই ট্যাবগুলোর আন্ডারে, প্রত্যেকটার আন্ডারে কতগুলো করে কমান্ড গ্রুপ রয়েছে। হ্যাঁ, আবার প্রত্যেকটা কমান্ড গ্রুপের আন্ডারে কতগুলো কমান্ড রয়েছে। এবারে দেখো এই যে কমান্ডগুলো রয়েছে ঠিক তার নিচে একটা লম্বা সাদা চারকোনা ঘর রয়েছে। হ্যাঁ কিনা বলতো? এই যে ঘরটা, এই যে লম্বা চারকোনা ঘরটা, এই ঘরটিকে বলা হচ্ছে কি? ফর্মুলা বার। তাহলে ফর্মুলা বার কাকে বলবো? টুলবারের, স্ট্যান্ডার্ড টুলবারের ঠিক নিচে লম্বা সাদা যে ঘরটা রয়েছে তাকে বলা হচ্ছে কি? ফর্মুলা বার। আর এই ফর্মুলা বারের ঠিক বাম পাশে দেখবে এটা বলা হচ্ছে নেম বক্স। এই নেম বক্সটা আমি একটু বাদে আসছি, ফর্মুলা বারটা জানিয়ে দিই, তারপরে নেম বক্সটা আসছি। এই ফর্মুলা বারকে কখনো আমরা দেখতে পাই, আবার আবার কখনো দেখতে পাই না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবারে লুকিয়ে দিচ্ছি। দেখো, ভিউতে যাবে, ভিউতে যাবে, ভিউ থেকে শো, শো থেকে ফর্মুলা বার। দেখো ফর্মুলা বার টিক মারা আছে, তুমি অফ করে দাও, ফর্মুলা বার আর দেখতে পাচ্ছ। আবার ভিউতে যাও, শোতে গিয়ে ফর্মুলা বারের টিক মেরে দাও, দেখো ফর্মুলা বারটা তুমি এখন দেখতে পাচ্ছ। তাহলে ফর্মুলা বারটা শো হাইড করতে পারবো। এবারে দেখো জুম, জুম করব কি করে? আচ্ছা, জুমটা বলে দিই। এই যে জুমটা এইখান থেকে লেখা শুরু করেছে, এইখান, এটা নিচের থেকে লিখবে। জুমটা একটু নিচের লাইনে লিখবে। জুমটা ম্যাক্সিমাম হয় 400%। ম্যাক্সিমাম এটা লিখে নাও তো, ম্যাক্সিমাম 400%, নর্মাল 100%, আর মিনিমাম হয় 10%। জুমটা বাড়াবো কমাবো কি করে? এবারে একটু এটা 400% লিখে নিয়েছে তো?
400% কথাটা লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই জুমটা বাড়াবো কমাবো কি করে সেটা একটু আলোচনা করে নিই। এই ঘরগুলো যে লিখছি, ধরো কোনো কিছু লিখবো, তখন তোমরা মোবাইলে দেখছো, এটা দেখতে পাচ্ছ না ভালো মতো। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই তখন তোমরা দেখতে পাবে। এই বড় করে দেখানোটাই হচ্ছে জুম বাড়ানো। আবার ছোট করে দেখানো মানে জুমটা ছোট করে দেওয়া। সেটা কিভাবে হবে দেখো, অনেকগুলো পদ্ধতি আছে। ভিউতে যাবে, জুমে যাবে, নর্মাল দেখো 100%, এটা হচ্ছে নর্মাল। আর এই জুমে ক্লিক করে, দাঁড়াও কি একটা ক্লাসে এলো, জুমে ক্লিক করে যে জুমটা চাই 200, 100, 75, 25 ইত্যাদি এগুলো সব রয়েছে, এটা যদি তুমি চাই এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবে। ধরো 200 চাই, 200-র উপরে ক্লিক করলাম, দিয়ে ওকে করলাম। দেখো তো জুমটা বেড়ে গেছে। আমি আরো বাড়াতে চাই, ম্যাক্সিমাম পর্যন্ত বাড়াতে চাই, তখন আমাকে করতে হবে কি, এখানে লিখতে হবে, কাস্টমাইজে গিয়ে লিখতে হবে। 400 করে দিয়ে ওকে করলাম। দেখো তো আরো বড় হয়ে গেল। এর থেকেও বড় করতে চাই, তখন কিন্তু বলবে যে না, এটা ম্যাক্সিমাম 400 হতে পারে। আমি 500 করে দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে দেখো, দি নাম্বার মাস্ট বি বিটুইন 10 and 400, 10 থেকে 400-র মধ্যে রাখতে হবে। মানে মিনিমাম 10, ম্যাক্সিমাম কত, 400। তাহলে এটা আর একটা পদ্ধতি বললাম। আরেকটা পদ্ধতি হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের একদম ডান দিকে দেখো জুম এটা রয়েছে। এটা মাইনাস করলে জুম আউট হয়ে যাবে, ছোট হবে। আর প্লাস করলে জুম ইন হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। অথবা মাউস দিয়ে ক্লিক করে রেখে বাড়াবো কমাবো, এই স্ট্যাটাস বারের জুম থেকে করতে পারবো আমরা। এবারে আমরা চলে আসি কি, হাউ টু রিনেম ওয়ার্কশিট। যে ওয়ার্কশিটটা আমরা নিলাম সেই ওয়ার্কশিটটাকে রিনেম করব কি করে। দুটো পদ্ধতি হয়, ডাবল ক্লিক অন দি ওয়ার্কশিট ট্যাব অথবা রাইট ক্লিক অন দি ওয়ার্কশিট ট্যাব, তারপরে রাইট দি নেম। এখানে এটা দি নেমটা এখানে ভুল হয়েছে, রাইট দি নেম এটা লেখার দরকার নেই, এই দি নেম কথাটা লেখার দরকার নেই, ঠিক আছে। রাইট দি নেম এখানে একটু দেখে নাও। এইটার উপরে রাইট ক্লিক করবে, ধরো শীট 3, এই শীট 3টা রাখবে না, রাইট ক্লিক করে রিনেম, রিনেম করার পরে লিখে দাও রাম। তার মানে এই শীটটার নাম কি হয়ে গেল, রাম। অথবা এইটার উপরে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে না আরেকটা ডবল ক্লিক করে ভীম। দেখো তো আমরা শীটগুলোর নাম পরিবর্তন করতে পারছি হ্যাঁ কিনা। এই শীটগুলোর নাম আমরা পরিবর্তন করব কি জন্যে, দরকারটা কি। ধরো আমার 15টা ওয়ার্কশিট আছে, 15টা ওয়ার্কশিটে 15 ধরনের কাজ করা রয়েছে। এবারে কোন ওয়ার্কশিটে কি কাজটা রয়েছে সেটা তুমি জানবে কি করে, কোন ওয়ার্কশিটে কি কাজটা রয়েছে সেটা তুমি জানবে কি করে। সেইটা জানার জন্য আমরা যদি শীটগুলোর নাম পরিবর্তন করে দিই, শীট 1, শীট 2, শীট 3 এরকম না রেখে রাম ভীম সাম এইরকম ভাবে যদি করে দিই, আমরা তাহলে বুঝবো কি এই রাম নামের যে শীটটা করা হয়েছে এটা রাম সম্পর্কিত ম্যাটার রয়েছে, ভীম নামের যে শীটটা রয়েছে সেটাতে ভীম সম্পর্কিত জিনিসগুলো রয়েছে, হ্যাঁ কিনা বলো। তাই জন্য আমরা শীটটার নাম রিনেম করে যাব, রিনেম করে দিয়ে চলে যাব। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আসছে, হাউ টু মার্জ সেলস। কতগুলো সেলকে মার্জ করব কি করে, খুব মন দিয়ে এগুলো দেখবে কিন্তু। কতগুলো সেলকে আমরা মার্জ করব কি করে। ধর মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম করতাম, সিলেক্ট করে নিতাম, রাইট ক্লিক করে মার্জ করতাম, এখানে সেরকম হবে না। যে সেলগুলোকে মার্জ করবে সেই সেলগুলোকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়েছো, সিলেক্ট করে নেওয়ার পর হোম রিবনের অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপে, হোম রিবনের অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপেই দেখবে মার্জ এন্ড সেন্টার। এই মার্জ এন্ড সেন্টার টুলের উপরে ক্লিক করে দাও, শীটটা মার্জ হয়ে সেই কটা সেল, সিলেক্টেড কটা সেল মার্জ হয়ে গেছে। এবারে মাইক্রোসফট ওয়ার্ডে কি করতাম, এখানে তো দেখো 3টা কলাম আর 3টা রোকে মার্জ করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে চেঞ্জ করতে পারতাম,
দুটো কালাম দুটো রো করে দিতে পারতাম, কিন্তু এক্সেলে সেরকম হবে না। এক্সেলে যটা রো যটা কালামকে তুমি মার্চ করেছো ততটাই আনমার্চ হবে, ডিমার্চ হবে। কিভাবে সিলেক্ট করবে? হোমে যাবে, অ্যালাইনমেন্টে গিয়ে সেই মার্জ অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক করে দাও, যেরকম ছিল সেরকম এসে গেল। আমরা মার্চ করা পারবো, হ্যাঁ কিনা বলো? খাতা ধরে ধরে প্র্যাকটিস হবে কিন্তু এর পরের ডেটে পুরো খাতা ধরে ধরে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে আছে কি হাউ টু চেঞ্জ সেল অ্যালাইনমেন্ট। সেলের অ্যালাইনমেন্ট চেঞ্জ করব কি করে? অ্যালাইনমেন্ট আমরা ক প্রকার জেনেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে? কেউ একজন বলো কত প্রকার? বলো বলো, শুনিনি। তিন প্রকার। তিন প্রকার কি কি? লেফট, রাইট আর মিডিল, সেন্টার। সেন্টার। আর জাস্টিফাই বলে কোনো অ্যালাইনমেন্ট শিখিনি? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ 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 স্যার। অরিজিনালি তিন প্রকার, এছাড়াও জাস্টিফাই নামে আর একটা প্রকার অ্যালাইনমেন্ট রয়েছে, ঠিক আছে? কিন্তু এক্সেলে আমাদের কিন্তু অ্যালাইনমেন্টটা অনেকগুলো প্রকারের হয়। মূলত দু প্রকার, একটা আছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল মানে আনুভূমিকভাবে লেফট রাইট সেন্টার হতে পারে, আর ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে টপ বটম সেন্টার হতে পারে। হয় হরিজন্টালি লেফট রাইট সেন্টার করে দেবো, না হয় ভার্টিক্যালি টপ বটম সেন্টার করব। কিরকম হচ্ছে একটু লক্ষ্য করো। আমি এই ঘরটাকে একটু বড় করে দিলাম। এখানে যে লেখাটা লিখছি, আচ্ছা এখানে একটা কথা বলে দিই। নর্মালি টেক্সট ডেটা লেফট অ্যালাইনমেন্ট নেয়। নর্মালি টেক্সট ডেটা কোন অ্যালাইনমেন্ট নেবে? লেফট অ্যালাইনমেন্ট নেয়। আর নাম্বার ডেটা রাইট অ্যালাইনমেন্ট নেয়। একটু খালি লক্ষ্য রাখো তো, আমি রাম লিখলাম, রামটা কোন দিকে রয়েছে? লেফটে রয়েছে। আবার এখানে লিখলাম কত? 23। 23টা কোন দিকে চলে গেল? রাইটে চলে গেল। নর্মালি তাহলে দেখো টেক্সটটা লেফট অ্যালাইনমেন্ট নিল আর নাম্বারটা রাইট অ্যালাইনমেন্ট নিল। এবারে কথা হচ্ছে কি, আমি চেঞ্জ করতে চাই, এই রামটাকে এইখানে আনতে চাই, এই জায়গাটায়। এই জায়গাটায় মানে কি হরিজন্টালি কোন কোন হবে? অ্যালাইনমেন্ট হবে হরিজন্টালি হবে রাইট অ্যালাইনমেন্ট। আর ভার্টিক্যালি কোন অ্যালাইনমেন্ট হবে? সেন্টার। ভার্টিক্যালি হবে সেন্টার, আর হরিজন্টালি কি হবে? রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হরিজন্টাল, দেখো হোম থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে এখানে দেখো তিনটা হচ্ছে হরিজন্টাল ট্যাব, আর এই উপরের তিনটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। এই হরিজন্টাল ট্যাবের এই বাম পাশেরটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, ডান পাশেরটা রাইট অ্যালাইনমেন্ট, আর মাঝখানেটা সেন্টার অ্যালাইনমেন্ট। আর ভার্টিক্যালের ক্ষেত্রে বাম পাশেরটা টপ, ডান পাশেরটা বটম, আর মাঝখানেটা সেন্টার, মিডল অ্যালাইনমেন্ট হয়েছে। এবারে আমাকে কি বলা হয়েছে? এটাই হরিজন্টালি রাইট করব। হরিজন্টালি রাইট করে দিলাম, দেখো তো রাম রাইটে এলো, কিন্তু আমি চাইছিলাম মাঝখানে, তার মানে ভার্টিক্যালি গিয়ে মিডল করে দেবো। ভার্টিক্যালি গিয়ে মিডল করে, দেখো তো আমি রাম কথাটাকে এই মাঝখানে আনতে পারলাম, হ্যাঁ কিনা? এবারে বলি এই 23টা আনবো এই জায়গাটায়, আমার মাউস পয়েন্টার যেখানে দাঁড়িয়ে আছে। তাহলে হরিজন্টালি কি করতে হবে, ভার্টিক্যালি কি করতে হবে, তোমরা একটু বলো দেখি। স্যার হরিজন্টালি সেন্টার করব, আর ভার্টিক্যালিও সেন্টার করব। ইয়েস ইয়েস, হরিজন্টালিও সেন্টার করব। দেখো হরিজন্টালি সেন্টার করলাম, হরিজন্টালি সেন্টার এসছে। এবারে ভার্টিক্যালি সেন্টার করো, দেখো রাম 23 কথাটা সেন্টার অ্যালাইনমেন্টে চলে এসছে। টপ মানে হরিজন্টালিও সেন্টার আর ভার্টিক্যালিও সেন্টার করে দেওয়ার জন্য সেটা সেলের ঠিক মাঝখানে এসে পৌঁছে গেছে, ঠিক আছে? আমরা তাহলে বলো এই অ্যালাইনমেন্ট জিনিসটা করতে পারবো, হ্যাঁ কিনা? আমার কাজ করতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো লাগবে, সেই জন্য এই জিনিসগুলোকে ভালো মতো করে প্র্যাকটিস করে নিতে হবে। এই জিনিসগুলোকে ভালো মতো করে প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা, এবারে যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে
চেঞ্জ সেল ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন চেঞ্জ করব কি করে, বা টেক্সট ডিরেকশন সিলেক্ট করব, হোমে যাব, অ্যালাইনমেন্টে যাব, তারপরে লঞ্চার বক্সে যাব, মানে অ্যালাইনমেন্টের লঞ্চার বক্সে যাব, যে সিলেক্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা সিলেক্ট রাখতে চাই সেই অ্যাঙ্গেলটা সিলেক্ট করব, ওকে করব। দেখো এই যে রাম কথাটা আমি নিচে একটু লিখি, রাম, ভীম, শ্যাম, আমি এই তিনটা কথা লিখলাম, এই তিনটা কথাকে সিলেক্ট করে দিলাম। আমি এগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই। কিভাবে হচ্ছে দেখো, হোম, অ্যালাইনমেন্ট, লঞ্চার, অ্যালাইনমেন্টের লঞ্চারে চলে যাব, অ্যালাইনমেন্টের লঞ্চারে গিয়ে দেখো যে অ্যাঙ্গেলে আমি ঘোরাতে চাই, এখানে একটা চাঁদার মতো একটা ব্যাপার রয়েছে না, হ্যাঁ, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, বা এই ডিগ্রিতে গিয়ে 45 লিখে দিতেও পারি। হয় আমি এই জায়গাটায় ক্লিক করে দেব, না তো এই ডিগ্রি বক্সে গিয়ে লিখে দেব, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো লেখাগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে হ্যাঁ কিনা। আমি এই লেখাগুলোকে উপর থেকে নিচ করতে চাই, একই রকম ভাবে যাবে হোম, হোম থেকে অ্যালাইনমেন্ট লঞ্চার, অ্যালাইনমেন্ট লঞ্চারে গিয়ে ওপর থেকে নিচ করে দেবো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো নিচ থেকে উপরে হয়ে গেছে। আর উপর থেকে নিচ করার জন্য কি করতে হবে, -90 ডিগ্রি করতে হবে। অ্যালাইনমেন্ট লঞ্চারে চলে যাও, অ্যালাইনমেন্ট লঞ্চারে গিয়ে -90 ডিগ্রি করে দাও, দেখো -90 ডিগ্রি হয়েছে, ওকে করে দাও। দেখো লেখাগুলো উপর থেকে নিচ হয়ে গেছে। যে কোনো অ্যাঙ্গেলেও ঘোরাতে পারবো, আর উপর থেকে নিচ বা নিচ থেকে উপরেও করতে পারবো, যেটা কি মাইক্রোসফট ওয়ার্ডে শুধুমাত্র হরিজেন্টাল ছিল, উপর থেকে নিচ ছিল, নিচ থেকে উপর ছিল, এই তিনটা ডিরেকশন ছিল। আর এক্সেলের ক্ষেত্রে +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতে পারে, +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এই কথাটাই উপরে একটু লেখা ছিল, আমি বললাম না একটু বাদে আসছি। সাধারণত অ্যালাইনমেন্ট নেয় টেক্সটের ক্ষেত্রে, এটা একটু লিখে নিতে হবে, টেক্সটের ক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্ট আর রাইট নেয় নাম্বার ডেটা, নাম্বার ডেটা রাইট অ্যালাইনমেন্ট নেয়, আর টেক্সট ডেটা লেফট অ্যালাইনমেন্ট নেয়, এটা একটু লিখে নেবে। আর তারপরে দেখো টেক্সট ডিরেকশন +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত হতে পারে, +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এবারে যেটা আসছে দেখো, হাউ টু রাইট অন দ্য নেক্সট লাইন অফ দি সেম সেল, একই সেলের নিচের লাইনে লিখবো কি করে। আমরা এতদিন কোনো কিছু লেখার পর নেক্সট লাইনে আসার জন্য কি করেছি বলো দেখি তোমরা। অ্যারো কি, অ্যারো কি মেরে নিচের লাইনে এসছো? এন্টার, না স্যার এন্টার এসছে। ইয়েস, এন্টার মেরে। দেখো আমি একটা কথা এখানে করছি, রাম ইজ মাইন লেখার পর ফ্রেন্ড কথাটা নিচের লাইনে লিখতে চাই, কি করতাম, এন্টার মেরে ফ্রেন্ড। এখন আমাকে একটা কথা বলো তো, এই যে রাম ইজ মাই ফ্রেন্ড কথাটা লিখলাম, একই সেলে হলো কি, নিচের লাইনে হয়েছে মনে হচ্ছে, কিন্তু একই লাইনে হলো কি, একই সেলে? না স্যার। আমাকে চাই একই সেলে, তাহলে কি করছে একটু লক্ষ্য করো, রাম ইজ মাইন দিয়ে অল্ট মেরে রেখে এন্টার মারবো, দিয়ে ফ্রেন্ড, এবারে এন্টার মেরে দিয়ে দেখো তো একই সেলে পরপর দু লাইনে দুটো লেখা হয়েছে হ্যাঁ কিনা। এইটা কিভাবে করলাম, প্রথমে যতটা উপরের লাইনে লেখার দরকার ততটা লিখে নাও। দেখো নেম অফ দি স্টুডেন্ট, নেম অফ দি স্টুডেন্ট হয়েছে, দিয়ে অল্ট মেরে রেখে এন্টার মারবে, হ্যাঁ, অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট,
দেখো তো নিচের লাইনগুলোতে এসে গেছে। এবারে মজার বিষয় হচ্ছে এখানে এতগুলো লাইন এসে গেল কেন? আমার তো দুটো থেকে তিনটা লাইন দরকার, আমি এই এতগুলো লাইন হবে না। তাহলে কি হচ্ছে বলো তো, এই যে ই কালামের উইডথটা যদি আমি একটু বাড়িয়ে দিই, এর চওড়াটা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে এটা 3 লাইনে এসে যাবে। এই চওড়া বাড়ানোর জন্য কি করতে হবে বলতো, এই ই আর এফ এর মাঝখানে যে বারটা রয়েছে, যে দাগটা রয়েছে, সেটাকে বলা হয় কালাম ডিভাইডার বার। আর রোর ক্ষেত্রে দেখো 4, 5 প্রত্যেকটা সংখ্যার মাঝে এক একটা করে দাগ রয়েছে, সেই দাগটাকে বলা হচ্ছে কি রো ডিভাইডার বার। এই কালাম ডিভাইডার বার বা রো ডিভাইডার বার এর উপরে মাউস পয়েন্টার নিয়ে যাবে, এইরকম প্লাস চিহ্ন আসবে, ক্লিক করে রেখে টেনে নিয়ে যাও, বড় হয়ে যাবে। দেখো 3 লাইনে হয়েছে। এবারে এটাকে একটু ছোট করে দিই, দেখো 3 লাইনে হয়ে গেছে, হ্যাঁ কিনা। এর অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দাও, সেন্টার করে দিলাম, আর ভার্টিক্যালিও সেন্টার মিডল করে দিলাম। দেখো দেখতে সুন্দর লাগছে এটা। পারবো হ্যাঁ কিনা বলো? এই যে 3 লাইনে করলাম, দেখো। তাহলে নেক্সট লাইনে লেখাটা আমরা শিখলাম। নেক্সট কি আছে? হাউ টু রাইট মোর অন দি এক্সিস্টিং সেল। একই সেলে, আচ্ছা এইটা পড়ানোর আগে এই প্রশ্নটা একটু পড়ে নিই তো। কালাম উইডথ মানে কালামের চওড়াটা ম্যাক্সিমাম 255 হয়, মিনিমাম 0 হয়, নর্মালি হয় কত 8.43। আর রো হাইট মানে রোর যে চওড়াটা, উচ্চতাটা কিরকম হবে? ম্যাক্সিমাম হয় 409, মিনিমাম 0 হয়, নর্মাল হয় কত 15। তো এইটাকে বাড়াবো কমাবো কি করে? দেখো, ডাবল ক্লিক অন দি ডিভাইডার বার। সে রো ডিভাইডার বার হতে পারে, কালাম ডিভাইডার বার হতে পারে। তারপরে ডাবল ক্লিক করবে, যতটা বাড়ার ঠিক বেড়ে যাবে, যতটা কমার ঠিক কমে যাবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি বলছে? ক্লিক অ্যান্ড ড্র্যাগ অন দি ডিভাইডার বার। ডিভাইডার বারের উপরে ক্লিক করে রেখে ড্র্যাগ করে নিয়ে যাও। এক্ষুনি যেটা করলাম, এই দেখো, ক্লিক করে রেখে ড্র্যাগ করে নিয়ে গেলাম, আরো বেড়ে গেল। ক্লিক করে রেখে ড্র্যাগ করে ভেতরের দিকে টেনে আনলাম, ছোট হয়ে গেল, হ্যাঁ কিনা বলো? এবারে রো ডিভাইডার বারের ক্ষেত্রে, আচ্ছা না, যেহেতু ছোট হয়ে গেলাম, একটু নর্মালি করতে চাই, যেরকম হওয়া উচিত সেরকম করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করে দাও, এই ডিভাইডার বারের উপরে ডাবল ক্লিক করে দাও, যেরকমটা হওয়ার ছিল সেরকম হয়ে যাবে। বা একটু বেশি বাড়া আছে, এটাকে ডবল ক্লিক করে দাও, যতটা কমার কমে যাবে। রোর ক্ষেত্রেও তাই। দেখো, আমি ডিভাইডার বার, রো ডিভাইডার বারের উপরে ক্লিক করে রেখে বাড়ালাম, আবার আমি ডবল ক্লিক করে দিই, যতটা কমার ঠিক কমে যাবে। তাহলে রো হাইট আর কালাম উইডথ বাড়াতে পারা বা কমাতে পারা আমরা পারবো, হ্যাঁ কিনা? বলো বলো বলো। পারবো স্যার। আচ্ছা, এবারে বলছে যে হাউ টু রাইট মোর অন দি এক্সিস্টিং সেল। কোন সেলে কিছু লেখা আছে, তাতে আরো কিছু লিখবো, কি করে? ওই সেলটাকে সিলেক্ট করো, দিয়ে হয় F2 মারো, নয়তো ডাবল ক্লিক করো, দিয়ে লেখো। দেখো, আমি এখানে একটা কথা লিখলাম কি রাম। আমি এই রাম কথাটাতে রোম্যান লিখতে চাই। কি করব বলো দেখি? রামের সঙ্গে কি যোগ করলে রোম্যান হবে? রামের সঙ্গে কি যোগ করলে রোম্যান হবে? ইএন। ইএন। তাহলে দেখো, আমি ইএন লিখে দিলেই রোম্যান হয়ে যাবে। ইএন লিখে দিলাম, কি হলো ব্যাপারটা? ইএন চলে এলো শুধু। ইএনটা চলে এলো, আগে যে রাম লিখেছিলাম সেটা আউট হয়ে গেল। তার মানে এটা কোনো পদ্ধতি নয়, এটা কোনো পদ্ধতি নয়। তাহলে পদ্ধতিটা কি? সিলেক্ট করবে, হয় F2 মারবে, F2 মারলে কার্সার আসবে, ইএন লিখলে রোম্যান হয়ে গেল। এবারে সিলেক্ট করবে, ডাবল ক্লিক করবে, দেখো কার্সার এসে গেল, রোম্যান র লিখে দাও। আরো একটা পদ্ধতি আছে, যেটাই লিখতে চাইছো সেটা সিলেক্ট করবে, এই ফর্মুলা বারে গিয়ে লেখো। দেখো তো
রমেন্দ্রনাথ কথাটা এসে গেল, হ্যাঁ কিনা? এবার একটা জিনিস দেখো, রমেন্দ্রনাথ লিখতে গিয়ে এই বি কালাম ছাড়িয়ে সি কালামে চলে গেছে। কি করতে হবে বলো তো, একটু তোমরা বলো, আমি শুনি। স্যার ডবল ক্লিক করতে হবে এর উপরে। কার উপরে? মার্জিনটা যে আছে তার নাম। কোন মার্জিন? কোন মার্জিন মানে? এটা ডিভাইডার বার বলা হয়। বি ডিভাইডার বারে বি এবং সি এর মাঝখানে যে ডিভাইডার বার রয়েছে, ডাবল ক্লিক করে দাও, ঠিক যতটা বাড়ার বেড়ে যাবে। পারবো? পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আসছে কি, হাউ টু ক্রিয়েট সেল বর্ডার। সেলের উপরে বর্ডার লাগাবো কি করে? সেলের উপরে বর্ডারটা লাগাবো কি করে? এক সেকেন্ড আমি দেখাই। এই যে অংশগুলো মনে হচ্ছে বর্ডারের মধ্যে লেখা না, কিন্তু যখন প্রিন্ট নেব তখন কিন্তু এই বর্ডারগুলো দেখতে পাবো না। দেখো তো, আমি প্রিন্ট নেওয়ার আগে প্রিন্ট প্রিভিউ করে দেখাচ্ছি। এই যে এইটা এসছে, তোমরা কি কোনো বর্ডার দেখতে পাচ্ছ নাকি শুধু লেখাগুলো দেখতে পাচ্ছ? লেখাগুলো দেখতে পাচ্ছ। এবারে যদি বর্ডার পেতে হয়, তোমাকে যে অংশটার উপরে কাজ করেছো সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে হোম, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে বর্ডার, বর্ডারে গিয়ে অল বর্ডারে ক্লিক করবে। দেখো তো বর্ডারটা এসে গেল। এবারে তুমি প্রিভিউ দেখো, কন্ট্রোল F2 মেরে। এবারে যা লেখাগুলো লিখেছো সেটা বর্ডারের মধ্যে এসছে। পারবো? পারবো হ্যাঁ কি না বলো, ফটাফট বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হাউ টু রিসার্চ কালাম উইথ রো হাইট হয়ে গেল। তারপরে বলছে হাউ টু সিলেক্ট রো আর কালাম। রো আর কালাম সিলেক্ট করব কি করে, আর হাউ টু ইনসার্ট রো, আর তার নিচে হাউ টু ইনসার্ট কালাম। এই চারটা প্রশ্ন আমি পরপর করছি। দেখো, যে কালামকে সিলেক্ট করবে সেই কালামের নামের উপরে ক্লিক করে দাও, কালামটা পুরোটা সিলেক্ট। যে রো কে সিলেক্ট করবে সেই রো এর নাম্বারের উপরে ক্লিক করে দাও, সেই রোটা পুরোটা সিলেক্ট। কিন্তু ওই রো এর কয়েকটা সেলকে সিলেক্ট করতে হলে তখন কিন্তু 6 নম্বর রোটা 6 নম্বরের উপরে ক্লিক করলে হবে না। 6 নম্বরের কয়েকটা সেলকে সিলেক্ট করতে হলে ক্লিক করে রেখে ড্র্যাগ করতে হবে। আবার ঠিক তেমনি সি কালামকে সিলেক্ট করার জন্য সির উপরে ক্লিক করে দাও, সি কালাম সিলেক্ট হয়ে গেল। কিন্তু সি কালামের কয়েকটা সেলকে যদি সিলেক্ট করতে চাও তখন সি কালামের উপরে সির উপরে ক্লিক করলে হবে না। তখন সির উপরে ক্লিক করলে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, যেটাকে আমার দরকার নেই। আমার কি দরকার, শুধু কয়েকটা সেলকে সিলেক্ট করব। দেখো এটা হয়ে গেল। তাহলে সিলেক্ট করা পারবো হ্যাঁ কিনা? এবারে দেখো, বলছে যে কালামের আগে একটা কালাম নিব, মানে হাউ টু ইনসার্ট কালাম। ধরো এ রাম লেখা আছে, বি তে ভীম লেখা আছে, আর সি তে শ্যাম লেখা আছে। এই রাম আর ভীমের মাঝখানে একটা কালাম চাই। যার আগে কালাম চাই তাকে সিলেক্ট করতে হবে। আমি বললাম রাম আর ভীমের মাঝখানে, তার মানে কার আগে হবে, ভীমের আগে হবে। তো ভীমটা যে কালামে আছে সেই কালামটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। ওই সিলেক্টেড অংশের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করো। দেখো তো রাম আর ভীমের মাঝখানে একটা কালাম এসছে। রাম আর ভীমের মাঝখানে একটা কালাম এসে গেছে, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। ঠিক তেমনি ভাবে রোর ক্ষেত্রেও বলি, 4 আর 5 আর 6 এর মাঝখানে একটা কালাম চাই। যেখানে রো চাই, যেখানে রো নেব তার নিচের রোটাকে সিলেক্ট করব। 4 আর 5 এর মধ্যে নিচের রো কোনটা, 6। এই 6 নম্বরটাকে সিলেক্ট করলাম। এবারে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। দেখো তো রবি আর রাম ইজ মাই ফ্রেন্ড, এই দুটোর মাঝখানে আরেকটা রো এসে গেল, হ্যাঁ কিনা? কত
কথা নাই কোনো এই হ্যাঁ। হ্যাঁ এবার বলছে কোন রো বা কলামকে ডিলিট করব কি করে। যে রো বা যে কলামকে ডিলিট করবে সেই রোটাকে সিলেক্ট করে দাও বা সেই কলামটাকে সিলেক্ট করে দাও। এখন 6 নম্বর রোটা সিলেক্ট হয়ে আছে, এবারে কি করবে, রাইট ক্লিক করো, ডিলিট মারো। দেখো তো 6 নম্বর রোটা ডিলিট হয়ে গেছে। আমি বি কলামটাকে ডিলিট করব, সিলেক্ট করে দিলাম বি কলাম, রাইট ক্লিক করলাম, ডিলিট মারলাম। দেখো তো বি কলামটাকে ডিলিট হয়ে গেছে। পারবো ডিলিট করতে? কেউ কিছু কথা বলছে না কেন, বিরক্ত লাগে আমাদের। এতগুলো 30-32টা ছেলে মেয়ে বসে আছো, কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করছো? তোমরা পড়ার কে তার বসে বসে আলু পেঁয়াজ কাটা আরম্ভ করেছে, কে তার মোবাইলটা অন করে দিয়ে অন্য কিছু করছে। মাস্টার যে এখান থেকে চেঁচিয়ে যে বিরক্ত হয়ে যাচ্ছে তার কোনো লক্ষ্য নেই। পয়সা দিয়ে পড়ছি স্যার, তোমার কথা শুনতে হবে, কথা আছে নি, পড়িব তোমার আমার যাবা ঘুরতে যাবা, ঘুরি ঘুরি যাই কি তোমাকে ওয়েবলে ঢুকবা, ঘুরি চালাই থাকো, ব্যাস। এই তো হয়েছে তোমাদের একটা কি বলবো ধারণা এসে গেছে মনের মধ্যে। দেখবে পরীক্ষাগুলো যখন হচ্ছে, অনলাইন পরীক্ষাগুলো হচ্ছে, এটা তো হচ্ছে ইন্টারনাল এক্সাম, আবার এক্সটার্নাল এক্সাম লাস্টে হবে। সেখানে কোনো, এখানে তো 100টা করে কোশ্চেন তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি। সে যে লাস্টে পরীক্ষাটা দেবে তাতে কোনো কোশ্চেন তোমাদের জানা থাকবে না। প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট দিতে হবে, মানে পরীক্ষার 1 মাস আগে থেকে তোমাদেরকে আইডি ক্রিয়েট করে দেওয়া হবে, তোমরা মক টেস্ট দিবে, দিয়ে তোমাদেরকে কোশ্চেন সেখান থেকে প্র্যাকটিস করতে হবে। লাস্টে যেদিন পরীক্ষা দিতে বসবে কোনো কোশ্চেন তোমার জানা নেই, তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিলে দেখা যাবে যে তুমি কত নাম্বার পেয়েছো, সেই নাম্বারটাই হবে তোমার নাম্বার। কি করবে তখন? যা পারো করো তোমরা। তারপরে দেখো হাউ টু হাইড রো আর কালাম। আবার নিচে একটা প্রশ্ন রয়েছে, হাউ টু আনহাইড রো কালাম। হাইড করব বা আনহাইড করব কিভাবে? আচ্ছা দেখো তো এখানে বি কালামটাকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বলো? এই বি কালামটাকে আমি হাইড করে দেবো। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে হাইডে ক্লিক করে দাও। দেখো তো বি কালামটা এখন দেখতে পাচ্ছ? না এবারে এই দুটো, এই যে বি কালামটাকে আমি আবার পুনরায় দেখতে চাই। এই কালামের আগের এবং পরের কালামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, আনহাইডে ক্লিক করব। দেখো তো বি কালামটা আবার পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। তাহলে হাইড করা আর আনহাইড করা আমরা পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good. হ্যাঁ স্যার। এবারে দেখো আজকের লাস্ট পড়াটা হচ্ছে কি মাউস মুভমেন্ট করব কি করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাউস নিয়ে যাব কি করে, এটা দেখাই। দেখো মাউস ক্লিক করে করে আমরা মাউস পয়েন্টারটাকে আমরা নিয়ে যেতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায়। মাউস পয়েন্টার মানে কি বলতো, যেটা যে সেলটা সিলেক্ট হচ্ছে সেটা হচ্ছে কি সেল পয়েন্টার, আর মাউস নিয়ে গিয়ে ক্লিক করছি সেই সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্টেড সেলকে সেল পয়েন্টারও বলা হয়, অ্যাক্টিভ সেলও বলা হয়। সিলেক্টেড সেলকে কি বলা হয়, হয় অ্যাক্টিভ সেল বলতে পারো, নয়তো সেল পয়েন্টারও বলতে পারো। এবারে সেই অ্যাক্টিভ সেলের সেল অ্যাড্রেসটা আমরা নেম বক্সে দেখতে পাচ্ছি। দেখো এখানে লেখা আছে I10, দেখো দেখে I10 আছে কিনা, I10 আছে তো দেখতে পাচ্ছি, আর I10টা রয়েছে। এই সেলটার অ্যাড্রেস কি আমি যদি জানতে চাই কি বলবো, ই, এখান থেকে দেখো 13, দেখো নেম বক্সে E13 লেখা আছে। এবারে আমি বলি একটা স্ক্রিনে তো এইটুকুন অংশ দেখতে পাচ্ছি, কিন্তু আরো অনেক তো রয়েছে, সেখানে পৌঁছবো কি করে? এই নেম বক্সে লিখে দাও যেখানে যেতে চাও। ধরো SS27 যেতে চাও, SS27 লিখে দিয়ে এন্টার মারো। দেখো তো SS27 পৌঁছে গেছে। XFD1 যেতে চাও, XFD
সরি এখানে নাই, নেম বক্সে এসে লেখো এক্সএফডি 1, এক্সএফডি 1 এ পৌঁছেছে কিনা দেখো। হ্যাঁ স্যার। A1 এ যেতে চাও, একদম প্রথম সেলে যেতে চাও, দেখো তো পৌঁছে গেছে কিনা। এরকম ভাবেও যেতে পারো, অথবা আরো একটা রাস্তা রয়েছে, হয় কন্ট্রোল জি বা F5 দুটোরই মারলে একই জিনিস বেরোবে। কন্ট্রোল জি মারলেও যা বেরোয়, দেখো গো টু বেরিয়েছে, আবার F5 মেরে দাও, সেই একই জিনিস বেরাবে। ঠিক আছে, এইটার গো টু ডায়লগ বক্স আসার পর যে সেলে যেতে চাও সেই সেলের নামটা এখানে লেখো। ধরো আমি বললাম কি ACD 234, ACD 234 দিয়ে ওকে করে দাও। দেখো তো ACD 234 এ এসছে, পৌঁছেছে হ্যাঁ কিনা বলো। আমরা নির্দিষ্ট সেলে পৌঁছতে পারবো হ্যাঁ কিনা, কোনো একটা নির্দিষ্ট সেলে যেতে চাই, আমরা যেতে পারবো। অনেকগুলো পদ্ধতি বললাম, পারবো হ্যাঁ কিনা। আচ্ছা স্যার। ভালো কথা। হ্যাঁ স্যার। এতদূর পর্যন্ত প্র্যাকটিক্যাল খাতায় অবশ্যই তুলে নিবে। তারপরের অংশটা কিভাবে করছি না করছি আমরা পরের থিওরি ক্লাসে দেখব। অতদূর পর্যন্ত তুলে নিবে আজকের থিওরি। আর নেক্সট থিওরি আমি তোমাদেরকে বলে দিই, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ, 9 নাম্বার পেজ পর্যন্ত তুলে নেবে সবাই। 9 নাম্বার পেজ পর্যন্ত সবাই তুলে নেবে। দিলে নেক্সট উইকে আমি এইটার উপরে থিওরি করব। আচ্ছা যাই হোক, এতক্ষণ ধরে আমরা যা যা করলাম প্রায় প্রত্যেকটা জিনিস তোমাদের জেরক্সের প্রথম পেজে যে লেসনটা রয়েছে সেটাতে করানো রয়েছে। তোমাদের জেরক্সটা এবারে খোলো, আমি সেইটা একটু খালি তোমাদেরকে বুঝিয়ে দেবো। নেক্সট ক্লাসে আসলে তো তোমরা প্র্যাকটিক্যাল করবে, তো সেটা কিভাবে করবে সেটা একটু খালি রেখে দিচ্ছে। আমি এটা জুমটা প্রথমে বাড়িয়ে নিলাম, এটাও শিখেছি আমরা। একটা জিনিস দেখো, মাঝখানে অ্যাডমিশন লেখা আছে আর বাম পাশে কিছু লাইন লেখা রয়েছে। ক লাইন লেখা রয়েছে আমাকে হিসাব করে বলো। 5 লাইন স্যার। 5 লাইন। 5 লাইন মিনিমাম 5 লাইন ছাড়বে। আমি বলছি তোমরা 7 লাইন ছেড়ে দিবে, দিয়ে 8 নম্বর লাইনে এসে এবারে লেখা শুরু করো। প্রথমে কি আছে? SLNO, তারপরে এটা কি আছে? প্রসপেক্টাস নাম্বার। ঠিক আছে, এবারে দেখো এই দুটো যে কথা লেখা হয়েছে, এই দুটো কথা কিন্তু ওপর নিচ করা রয়েছে। তাহলে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর হোম থেকে অ্যালাইনমেন্ট লঞ্চারে যাবে। অ্যালাইনমেন্ট লঞ্চারে গিয়ে ওপর থেকে নিচ বা নিচ থেকে উপর এরকম করে নিয়ে ওকে করে দিলাম। দেখো এইরকমটা রয়েছে। তারপরের সেলে দেখো নেম অফ দি ক্যান্ডিডেট যেরকম আছে সেরকম ভাবে লিখে দাও। নেম অফ দি ক্যান্ডিডেট। নেম অফ দি ক্যান্ডিডেটের পরে নিচের লাইনে আসতে হবে। নিচের লাইনে আসার জন্য কি করবে? অল্ট মেরে রেখে এন্টার মারবে। কি আছে? ব্র্যাকেট শুরু করে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, একটু আগে দেখিয়েছিলাম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে এটা করলাম, এন্টার মারলাম। এন্টার মারার পরে দেখো এই রকম ব্যাপার এসে গেল। এটা তো আমার নেই, আমাকে করতে হবে কি এইটা এবার কলাম ডিভাইডার বারের উপরে ক্লিক করে রেখে একটু বাড়াতে হবে। আর এই রো ডিভাইডার বারে গিয়ে ডাবল ক্লিক করে দিলে যতটা ওঠার ঠিক উঠে যাবে। এবারে এই যে লেখাটা লিখলাম, এই লেখাটার অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করে নেব। ভার্টিক্যালি মিডল করব আর হরিজন্টালিও মিডল করে দেব। দেখো যেরকমটা ছিল সেরকমটা হয়ে গেছে। নেক্সট এতে গেলে দেখো ক্যান্ডিডেট নেম না ফাদার্স নেম, ফাদার্স নেম অল্ট মেরে রেখে এন্টার মেরে ফাদার্স নেম কে ফাদার সুন্দর নেম এসে গেল কেন? ফাদার্স নেম অল্ট মেরে রেখে এন্টার মারার পর ব্র্যাকেট শুরু করে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট।
যে ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার মারলে এখানেও দেখো সেই একই কথা। কি করতে হবে, কলাম ডিভাইডার বারের উপরে ক্লিক করে রেখে একটু বাড়াতে হবে, বাড়িয়ে দেওয়ার পর সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে হরিজন্টালি সেন্টার করো, ভার্টিক্যালিও সেন্টার করো, দেখো এসে গেছে। নেক্সট এতে গেলে কোর্স, যেরকম আছে সেরকম ভাবে দেখে দেখে লিখবে, সেম এটা যেরকম আছে সেরকম ভাবে লেখা হলো। তার ঠিক পরে দেখো অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে লেট ফি, তারপরে ডিডি নাম্বার, ডিডি নাম্বারের পরে ব্যাংক, ব্যাংকের পরে ডেট, ডেটের পরে অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে ডিডি নাম্বার, ডিডি নাম্বারের পরে ব্যাংক, ব্যাংকের পরে ডেট, ডেটের পরে টোটাল, টোটাল অল্ট মেরে রেখে এন্টার মেরে অ্যামাউন্ট। দেখো সবগুলো হয়ে গেছে। হো 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 হো, সবগুলো লেখা হয়ে গেছে, কিন্তু লেখাগুলো উপর নিয়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে নেব না, একদম লাস্টেরটা নয়, অ্যামাউন্ট থেকে ডেট পর্যন্ত। এটা কি করব, হোম, হোম থেকে অ্যালাইনমেন্ট লঞ্চারে যাব, অ্যালাইনমেন্ট লঞ্চারে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে ওকে করে দিলাম। এইরকমটা রয়েছে। এবার একটা জিনিস দেখো, অ্যামাউন্ট থেকে ডেট পর্যন্ত তার ঠিক উপরের সেলগুলোকে সিলেক্ট করে মার্চ করে নেব। কিভাবে, হোম, হোম থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে মার্চ, মার্চ করে নিয়ে এখানে কি লিখবো, অ্যাডমিশন ফিজ, অ্যাডমিশন ফিজ। তার ঠিক পরে অ্যামাউন্ট থেকে নিয়ে টোটাল পর্যন্ত সিলেক্ট করে নিয়ে মার্চ করা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে কি এক্সাম ফিজ। হয়ে গেল, কিন্তু শেষ হয়নি। এবারে কি করে শেষ হয়নি আমি তোমাদের বলি। অ্যামাউন্ট যেখানে করেছো তার ঠিক বাম পাশে দেখো সেমটা যেটা রয়েছে, সেমটা কিন্তু এ ঘর আর এ ঘর দুটো ঘর কি রয়েছে তোমার জেরক্সে লক্ষ্য করো। তো তখন তুমি কি করবে, এই দুটো সেলকে সিলেক্ট করে মার্চ করে দেবে, কোর্সটাও তাই সিলেক্ট করে মার্চ করে দেবে। বাকি বাম পাশে যতগুলো আছে সিলেক্ট করে মার্চ করে দাও, উপর আর নিচের ঘরটা মার্চ করে দিয়েছো। মার্চ করে দেওয়ার পর তুমি করবে কি, উপর থেকে লেখা আরম্ভ হবে। একদম উপরে যা লেখা রয়েছে সেটা দেখে দেখে লিখে দাও। এক একটা লাইনে লিখে এন্টার মারবে, পরের লাইনে যা লেখা আছে লিখে যাও, যাহা লেখা আছে। মোট 5 লাইন বলছিলে, 5 লাইন লিখে দিলাম। তারপরে ডান পাশের যে লেখাটা রয়েছে দেখো, তোমার জেরক্সের এই ব্যাংকের ঠিক উপরের দিকে এই জায়গাটায়, এই জায়গাটা থেকে লেখা হচ্ছে না, তুমি করবে কি এইখান থেকে লেখাটা শুরু করবে, যতটা লেখা আছে ততটা তুমি লিখে চলে যাও পরপর। লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর এই মাঝখানের অংশ এটাকে মার্চ করে নাও, এই অংশটাকে মার্চ করে নাও। মার্চ করে নিলে দেখো একটাই সেল হয়ে গেল। এখানে লেখো অ্যাডমিশন রিপোর্ট। অ্যাডমিশন রিপোর্ট। এবারে এই অ্যাডমিশন রিপোর্টটা দেখো হরিজন্টালি বটমে রয়েছে, হরিজন্টালি সেন্টার করে দিলাম। আর সরি, ভার্টিক্যালি বটমে ছিল, ভার্টিক্যালি মিডলে করে দিলাম। আর হরিজন্টালিও সেন্টারে আছে তো অলরেডি। এবারে এটাকে একটু সাইজ বাড়িয়ে দাও, সাইজ বাড়িয়ে দিলেই কাজ শেষ, তোমার প্রোগ্রাম কাজ শেষ হয়ে গেল। এবারে করবে কি, এই অংশগুলোকে তুমি সিলেক্ট করে নাও। এই অংশটা মানে একদম প্রথম থেকে নিয়ে, সিরিয়াল নাম্বার থেকে নিয়ে সিলেক্ট করে বর্ডারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। সিলেক্ট করেছ, এই সিলেক্ট হয়ে গেছে। এবারে হোম, ফন্ট, বর্ডারে গিয়ে অল বর্ডার। দেখো তো এবারে তোমার জেরক্সের মতো পুরোটা হয়ে গেছে কিনা। যতটা অংশ আজকে আমি পড়ালাম প্রায় পুরোটাই এখানে করানো রয়েছে, প্রায় পুরোটাই এখানে করানো রয়েছে।